আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশে হামের সংক্রমণ হয়েছে। তো এই হাম জিনিসটা কি, কিভাবে সংক্রমিত হচ্ছে এবং এ নিয়ে আমাদের সরকার অথবা আমরা কি করতে পারি? আমি ডক্টর বদরুজ্জামান কর্মরত আছি তাইওয়ানের ন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউটের ভ্যাকসিনোলজি ডিপার্টমেন্টে। আমি মূলত কাজ করি ভাইরাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে। যেহেতু এটা আমার ফিল্ড সুতরাং আমার মনে হলো যে কয়েকটা কথা বলা দরকার। তো এই হাম জিনিসটা কি? হাম একটা ভাইরাসজনিত রোগ। কার দ্বারা হচ্ছে? যে মিজেলস যে ভাইরাসটা আছে তার মাধ্যমে হয়। এবং এই ভাইরাসের একটা স্পেশালিটি হলো এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। কী পরিমাণ বেশি? আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বুঝায় বলি, একটা ভাইরাসের সংক্রমণ ক্ষমতাকে আমরা প্রকাশ করি বেসিক রিপ্রোডাকশন নাম্বারের মাধ্যমে। হামের বেসিক রিপ্রোডাকশন নাম্বার 12 to 18, 12 থেকে 18। এখন আমি যদি একটা উদাহরণ দেই, আপনারা করোনার কথা মনে আছে নিশ্চয়ই। করোনার বেসিক রিপ্রোডাকশন নাম্বার ছিল 2 থেকে 3। তার মানে হলো যদি একজন করোনাতে আক্রান্ত হয় তার মাধ্যমে সে আরও আনভ্যাকসিনেটেড 2 থেকে 3 জনকে আক্রান্ত করেছিল। কিন্তু হাম কী করবে? যদি একজন হামে আক্রান্ত হয় তার মাধ্যমে যাদের এই অ্যান্টিবডিটা নেই এরকম 12 থেকে 18 জনকে সে আক্রান্ত করে। আরেকটা ব্যাপার হলো যে এই ভাইরাসটা আপনার অনেক বেশি শক্তিশালী। সে অ্যাডভার্স কন্ডিশনে সে টিকে থাকতে পারে। এই ভাইরাসটা যেহেতু আমাদের শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়, হাঁচি, কাশি, লালা এসবের মধ্যে ছড়ায়। একটা রুমে যদি একজন যদি আসে, সে যদি আক্রান্ত থাকে, তার একটা হাসি দেওয়ার পর সে যদি চলেও যায়, ইভেন 2 ঘন্টা পর্যন্ত এই রুমটা অনিরাপদ। এখন আসেন যে হাম বাংলাদেশে নতুন কিনা? আসলে বাংলাদেশে হাম নতুন না এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে খুব নিয়মিতই হতো এটা, বিশেষ করে শিশুদের জন্যে এবং এটা যথেষ্ট একটা প্রাণঘাতী রোগী ছিল। তো 1979 সালে যদি ভুল না করি, প্রথম বাংলাদেশে হামের ভ্যাকসিন চালু হয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের সহযোগিতায়। তো ওই সময়গুলোতে বাংলাদেশে শিশুদেরকে ভ্যাকসিনটা দেওয়া হতো এবং একটা ডোজ দেওয়া হতো ওই সময়। কিন্তু দেখা গেল কি, এক ডোজের ফলেও আপনার ভ্যাকসিন এর কারণে এই রোগটা অনেকটাই কমে যায়। কিন্তু দেখা গেল যেহেতু একটা ডোজ একটা নির্দিষ্ট সময় পর আবার ওই ভ্যাকসিনেটেড মানুষটাও হয় কি যে আপনার আবার ওই ডিজিজের জন্য সাসেপ্টেবল হয়ে যায়। তাছাড়া আপনার অনেকে ছিল ভ্যাকসিন আওতার বাইরে ছিল ওরা। এরকম আস্তে, আস্তে জমতে 2005 সালের দিকে এসে বাংলাদেশে আবার হামের একটা সংক্রমণ ছড়িয়ে যায় সারা দেশে। ওই সময় বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তো তিনি কী করলেন? তিনি আবার ইউনিসেফ এবং WHO সহ অন্যান্য দাতা সংস্থাদের সহযোগিতায় তিনি বাংলাদেশে হামের এগেইনস্টে ক্যাম্পেইন শুরু করলেন। তো এটাই হলো কি ক্যাচ আপ ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করলেন। 5 থেকে 6 মাস উনি এটা কন্টিনিউ করেছিলেন। তার মাধ্যমে তিনি 3,30,00,000 শিশুকে টিকা আওতায় নিয়ে আসেন। শিশুগুলো ছিল আপনার 9 মাস থেকে 10 বছর বয়সী এই শ্রেণীর মধ্যে। তো দেখা যায় কি, আপনার এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের কারণে আপনার বাংলাদেশ থেকে আবার প্রায় এটা হামটা চলেই যায় এবং স্পোরাডিক কিছু অকারণে দেখা গিয়েছিল। তাছাড়া বাংলাদেশে বড় আকারে ছিল না। কোভিডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 70% যদি আমরা পপুলেশনকে ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে এটা হার্ড ইমিউনিটি অর্জন হবে এবং তারপরে এই কোভিডটা ছড়াবে না। মানে ওদের সংক্রমণ যে চেইনটা আছে ওই চেইনটাকে আমরা ভাঙতে পারবো। কিন্তু হামের ক্ষেত্রে এই সংখ্যাটা হবে 95%। বিগত সময়গুলোতে যে জিনিসটা দেখা গেল যে আপনার কোভিড পরবর্তী সময়ে ভ্যাকসিনের পরিমাণটা কমে যায়। তারপরে আমাদের বিগত সময় যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে স্বাস্থ্য উপদেষ্টারা ছিলেন তারাও এই হামের ভ্যাকসিনটাকে স্পেশালি খুব বেশি গুরুত্ব দেয় নাই। তো আমি পত্রিকায় দেখলাম যে ভ্যাকসিনের রেটটা ছিল প্রায় 56% মনে নেমে আসছিল। যে জায়গায় আমাদের হার্ড ইমিউনিটি মেনটেন করা দরকার হতো 95%, ওই ভ্যাকসিনেশন রেটটা ছিল 56%। যার ফলে একটা ব্যাপক একটা গ্যাপ তৈরি হয়েছে। ওই গ্যাপের কারণে আবার আপনার ওই হামটা নতুন করে বাংলাদেশে ছড়িয়ে গেল। তো এই মুহূর্তে সরকারের উচিত যে দ্রুততম সময়ের ভিতর ক্যাচ আপ ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আবার চালু করা। এই প্রোগ্রামের মাধ্যমে একটা সার্টেন পপুলেশনকে আইডেন্টিফাই করতে হবে প্রথমে, কোন এজ গ্রুপের শিশুরা এই মুহূর্তে আক্রান্ত হচ্ছে। হামের কিন্তু আমি থেকে শুরু করে ছোট বড় সবাই আক্রান্ত হতে পারে, কিন্তু একটা সার্টেন পপুলেশন সবচেয়ে সাসেপ্টেবল থাকে, বিশেষ করে যে এজ গ্রুপটা ছোটো 5 বছর তার কম বয়সী যে শিশুগুলো আছে তাদের যেহেতু ইমিউনিটিটা কম থাকে কম্পারেটিভলি বড়দের তুলনায়, তো তারা অনেক বেশি সাসেপ্টেবল। তো এই মুহূর্তে বাংলাদেশের যে এজ গ্রুপটা আক্রান্ত হচ্ছে অথবা আমাদের যে প্রিভিয়াস যে মডেলটা ছিল 2005 সালে যে মডেলটা ছিল 9 মাস থেকে 10 বছর বয়সী যত শিশু আছে তাদেরকে ফাইন্ড আউট করা কারা মাত্র একটা ভ্যাকসিন নিয়েছিল অথবা কারা ভ্যাকসিন নেয়নি টোটালি। তো
তো যারা ভ্যাকসিন নেয়নি তাদেরকে দ্রুত আইডেন্টিফাই করে তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। এই ক্যাচআপ প্রোগ্রামটা চালু করতে পারে। যদি চালু করা যায় তাহলে দ্রুত সময় এই ভাইরাসটা আবার স্টপ করা যাবে। আরেকটা কাজ হলো কি যে আমাদের স্কুলগুলো একটা বড় ভূমিকা রাখতে পারে এই ক্ষেত্রে। স্কুলগুলো কী করতে পারে? ধরেন একটা বাচ্চা যখন এই স্কুলে যায়, সে যদি হামে ইনফেক্টেড হয় এবং সে যদি না জানে যে সে অলরেডি ইনফেক্টেড, তখন কী হবে? একটা হাসি, একটা কাশি কী হবে যে সারা ক্লাসরুম কোটি, কোটি ভাইরাস ছড়াবে একটা ক্লাসে। যেহেতু এই ভাইরাসটা সাস্টেইন করতে পারে এনভায়রনমেন্টে কতক্ষণ বললাম? প্রায় 2 ঘন্টা। তার মানে একটা শিশু পুরো ক্লাসে এই ভাইরাসটা ছড়িয়ে দেওয়ার জন্য এনাফ। সুতরাং স্কুলগুলো একটা কাজ করতে পারে যে তাদের ভ্যাকসিনেশন কার্ড চেক করা, যে কোন শিশু হামের 2টা ভ্যাকসিন নিয়েছে অন্ততপক্ষে, অন্তত একটা অন্তত। যদি টোটালি কোনো ভ্যাকসিন না নিয়ে থাকে, তাকে সাজেস্ট করা যে দ্রুততম সময়ের ভিতরে যাতে ভ্যাকসিনটা নেয়, তারপর যাতে সে ক্লাসে অ্যাটেন্ড করে। আর যদি সম্ভব হয় অনলি 2টা ভ্যাকসিন যারা নিয়েছে তারা শুধু ক্লাসে যাবে, বাকিরা আপনার ভ্যাকসিন নেওয়ার পর তারা ক্লাসে আসবে। এই ভাইরাসটা যদি আমরা স্টপ করতে চাই তাহলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। কারণ তারা যদি তাদের সন্তানের ভ্যাকসিনেশন কার্ডটা চেক করেন, তারা দেখতে পাবেন যে তাদের বাচ্চার হামের ভ্যাকসিনটা মিস হয়েছে কিনা। এমআর ভ্যাকসিন নামে যেটা আছে, মিজলস অ্যান্ড রুবেলা। তো এই ভ্যাকসিনটা যদি মিস হয়ে থাকে তাহলে আপনি দ্রুততম সময়ের ভিতর যে সরকারি ভ্যাকসিনেশন যে সেন্টারগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ভ্যাকসিনটা নিয়ে নেন। শেষ কথা হলো যে এই ভাইরাসে ভয়ের কিছু নেই। এটা সত্যি, যেহেতু এটা ভাইরাল ডিজিজ, সুতরাং যদি কেউ আক্রান্ত হয় তাকে কোনো অ্যান্টিবায়োটিক এক্ষেত্রে কাজ করবে না। আপনার ডক্টরের কাছে যাবেন এবং ডক্টর যে জিনিসটা করবে আপনাকে সিমটোমেটিক আপনাকে ট্রিটমেন্টটা দিবে। তাছাড়া যে সমস্যাগুলো থাকবে তা রিলিফ করার জন্য যে ট্রিটমেন্ট দেয় তা দিবে। আর যতটুকু সম্ভব যদি আপনার শিশুটা আক্রান্ত হয় তাকে একটু আইসোলেশন রাখবেন। কারণ সে যদি আইসোলেশন না থাকে, একটা শিশু সে আরও কী করবে, তার যে সার্কেলটা আছে পুরো সার্কেলটাকে সে ইনফেক্টেড করে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের সরকার স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্ট শুনলাম যে তারা ৬০০ কোটি টাকার উপর ইউনিসেফ থেকে তার হামের ভ্যাকসিন নিতে যাচ্ছে। যদি ভ্যাকসিনটা অ্যাভেলেবল হয়ে যায়, আশা করছি দ্রুততম সময়ের ভিতর এই হামের বিস্তারটা স্টপ করা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আপনারা সবাই সচেতন থাকুন।